বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে 40,000 টাকা রেঞ্জের ডিভাইস হলো মোটো H50। আজকে কোনো ডিটেল আনবক্সিং এ যাবো না, ডিরেক্ট শট। ভাই এই ডিভাইসটা আপনি তিনটা কারণে পছন্দ করতে পারেন। এক হলো ক্যামেরার জন্য, যারা এই রেঞ্জের ভিতরে বিস্ট লেভেলের ক্যামেরা স্মার্টফোন খুঁজছেন, যা দিয়ে আপনি স্টিল ইমেজের ল্যান্ডস্কেপ থেকে শুরু করে পোর্ট্রেট বা ভিডিওগ্রাফিতে বেস্ট আউটপুটটা পাবেন। দ্বিতীয় হইলো এই স্মার্টফোনে এমন একটা ডিসপ্লে দেওয়া হয়েছে যা এই রেঞ্জের অন্য কোনো স্মার্টফোনের ডিসপ্লে দেখে আপনাকে আফসোস করতে হবে না। 3 নম্বরে হইলো HD7 SoC দেওয়া হয়েছে, যা দিয়ে আপনি ডেইলি টাস্ক তো ভালোভাবে কমপ্লিট করতে পারবেন, সেই সাথে ভালো রকমের গেমিংও করতে পারবেন। বলেছিলাম আনবক্সিং করবো না, তারপরে বক্সের ভিতর কি কি রয়েছে সেটা তো দেখতে হবে। সো এই ফোনের সাথে এমন একটা হার্ড কেস দেওয়া রয়েছে যেটাতে লেখাই রয়েছে মেড ফ্রম বায়ো বেসড ম্যাটেরিয়াল, মানে এটা অর্গানিক জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এমনটাই। সাথে আরো একটা চার্জার দেওয়া রয়েছে যেটা কিনা 68 ওয়াটের টাইপ A to C কেবলও দেওয়া রয়েছে। আর হ্যাঁ, এই স্মার্টফোনে কিন্তু 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধাও রয়েছে। আর বাকি দিকগুলোই তো রয়েছে, যেমন দেখতে শুনতে সুন্দর একটা ডিভাইস, IP68 রেটিং, মেটাল ফ্রেম, 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। মোটো S50 8/256GB ভেরিয়েন্ট আনঅফিশিয়াল ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন MK মোবাইল পয়েন্টে, যারা মূল্য রেখেছে 41,000 টাকা। তবে আপডেট প্রাইস জানতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের অনলাইন ইনফরমেশন এবং শপ অ্যাড্রেস সকল ইনফরমেশন আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এই ডিভাইসের ডিজাইন নিয়ে আসলে বেশি কথা বলছি না, দেখেই বুঝতে পারছেন পাতলা সাতলা একটা ফোন, দেখতেও সুন্দর, কালারটাও ইউনিক। এরকম কালারের স্মার্টফোন খুব একটা দেখাও যায় না। এর আরো 2টা কালার ভেরিয়েন্ট রয়েছে। আমার হাতে যে কালারটা বিসফাজ না পিসফাজ নাম দেওয়া হয়েছে, এর পিছে ভেগান লেদার রয়েছে। তবে দীর্ঘদিন কোনো স্মার্টফোন যদি ব্যবহার করতে হয়, এই ভেগান লেদার আসলে কতদিন টিকবে তার একটা প্রশ্ন কিন্তু রয়েই গেছে। যেমন দেখেন আমার হাতের এই যে পিসফাজ কালারটা, এইটাতে খুব দ্রুত ময়লা জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই রংটা আসলে উঠে যাবে কিনা তারও গ্যারান্টি নাই। তাই সাথে দিয়া ব্যাক কভারটা ব্যবহার করাই নিরাপদ। ফোনটার হ্যান্ডফিল দারুণ, একটু লম্বাটা শেপের, যে কারণে এক হাতে বেশ ভালোভাবে এটা কভার করা যায়। 180 গ্রাম ওয়েট, 7.99 mm থিকনেস। আর তাই ফোনটা হাতে নিলে মনে হয় একটা পাতলা সাতলা হালকা ডিভাইস হাতে রেখেছি। পোর্টস বাটন রেগুলার পজিশনে রয়েছে, তবে রাইট সাইডে একটা এক্সট্রা মাইক্রোফোন দেওয়া রয়েছে যাতে ভিডিওতে সাউন্ড কোয়ালিটি আরো ভালো আসে। টপ প্যানেলে ডলবি অ্যাটমস সাপোর্টেড এই ডিভাইসটাই স্টেরিও স্পিকার রয়েছে। ভাই সাউন্ড কোয়ালিটি খুবই দারুণ, লাউড, ক্রিস্টাল ক্লিয়ার। হাতে এভাবে ধরলে দুই পাশের স্পিকার খুব সুন্দরভাবে কানে লাগে, খুব ভালো একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ডিভাইসে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে, তাই কল কোয়ালিটিও ক্রিস্টাল ক্লিয়ার পাবেন। দ্বিতীয় পছন্দের তালিকায় কি রেখেছিলাম মনে আছে তো? ডিসপ্লে। হ্যাঁ, এই ফোনে 6.67 ইঞ্চের POLED প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা কিনা 120 হার্টজের কার্ভ। ভাই এই কার্ভটা মজার জন্য দেওয়া হয় নাই, আসলে আপনি যেন কার্ভের এক্সপিরিয়েন্সটা পান সেজন্যই দেওয়া হয়েছে। তাছাড়া এই ডিসপ্লে সুপার শার্প অ্যান্ড ভাইব্রেন্ট, 100% DCI P3 রয়েছে, HDR10 সাপোর্টেড, 10 বিটের কালারও প্রডিউস করে। নর্মালি 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দেয়, HDR মুডে 1600 নিটস পর্যন্ত যাইতে পারে। কড়া রোদ্রেও স্মার্টফোনটি ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। অ্যাকুরেট কালারও দিতে পারে, যে কারণে প্রোডাক্টিভ কাজগুলি আপনি প্রফেশনাল ওয়েতে করতে পারবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিছুটা নিচের দিকে মনে হতে পারে, বাট ফোনটা যেহেতু লম্বা একটু চিকন শেপের, তাই এই আঙুলটা দিয়ে খুব দ্রুত ফিঙ্গারপ্রিন্টটাকে লোকেট করা যায়। আর স্ক্রিন প্রোটেকশনে কর্নিং গোরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে, তাই এক্সট্রা একটা প্রোটেকশন কিন্তু পাচ্ছি আমরা। বলতে গেলে এই বাজেটে গুড এনাফ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। আমি শুরুতে বলেছিলাম যারা ক্যামেরা স্মার্টফোন খুঁজছেন, আপনার মূল টার্গেট থাকবে ক্যামেরার দিকে, তাহলে এই স্মার্টফোনটা আপনার জন্য। চলেন এবার এই ফোনের ক্যামেরা নিয়ে কথা বলা যায়। এই ফোনে 3টা ক্যামেরার ভিতর থাকছে ওয়াইডে 50 মেগাপিক্সেল, সনি লাইটিয়া 700C যেখানে ওআইএস রয়েছে, টেলিফটো থাকছে 10 মেগাপিক্সেল, এখানে ওআইএস রয়েছে, 3x অপটিক্যাল জুমে কাজ করবে, এবং আলট্রা ওয়াইড রয়েছে 13 মেগাপিক্সেল, যেটা আপনি ম্যাক্রো হিসেবে ব্যবহার করতে পারবেন। আর আলট্রা ওয়াইডে 128 ডিগ্রি ফিল্ড অফ ভিউ দেয়। মূলত 4টা ফোকাল লেন্থের ছবি তোলা যায়, 24, 35, 50 এবং 85 mm। আমরা এখানে যে 4টা ফোকাল লেন্থ পাচ্ছি, পোর্ট্রেট ইমেজ তোলার জন্য বেস্ট, এবং 85টা ক্লোজ আপ শট তোলার জন্য খুবই দারুণ কাজ করে। এই ফোনে প্রত্যেকটা ফোকাল লেন্থে দারুণ সব পোর্ট্রেট ইমেজ তুলতে পারবেন। এক কথায় ইমেজ লাইক DSLR। ভাই যতবার ফোনটাকে বাইরে নিয়ে গেছি, বন্ধু বান্ধবরে একটা করে হলেও ছবি তুলে দেওয়া লাগছে। খুবই সুন্দর সফট ব্যাকগ্রাউন্ড বোকে ক্রিয়েট করতে পারে, সেই সাথে অলমোস্ট পারফেক্ট এজ ডিরেকশন, স্মুথ এজ ডিরেক্ট করতে পারে। হেয়ার থেকে শুরু করে বডি এরিয়াতে কোনো ধরনের সমস্যা ফেস করিনি। তবে কিনা একটু ওয়াইডে ছবি তুললে কিছু কিছু জায়গায় খাপছাড়া ভাব দেখা যায়। ক্লোজ আপ শটে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা ফোন দিয়ে তোলা হয়েছে নাকি কোনো ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। দিনের বেলায় বা যখন লাইট কন্ডিশন খুবই ভালো থাকে, তখন 50 mm বা ডিজিটাল জুমে যে ছবিটা তুলে ফোকাল লেন্থে, সেখানে কিন্তু শার্পনেস, ডিটেল বা কালার টোনে কোনো সমস্যা ফেস করিনি, খুবই সুন্দর লাগছিল ছবিগুলো। বাট লো লাইটে ভাই সমস্যাটা দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল ইমেজগুলো আর্টিফিশিয়ালি তোলা হয়েছে, হাতে এখনো ছবির মতো মনে হচ্ছিল। এই ব্যাপারটা কিছুটা কাটিয়ে ওঠা যায় যখন 85 মানে টেলিফটোতে ছবিগুলো তোলা হচ্ছিল, তখনও হ্যাঁ আর্টিফিশিয়াল ব্যাপারটা ছিল লো লাইটে, বাট 50 mm থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট পাওয়া যাচ্ছিল। লো লাইটে ইমেজের ভিতর শার্পনেস, ডিটেল কম দেখা যায়, ইমেজগুলোকে কিছুটা
কিছুটা সফটও করে ফেলে, তবে লাইট আবার যখন ভালো পায় এই ব্যাপারগুলো অলমোস্ট ইগনোর করার মতোই। দিনে বা রাত্রে কোনো সময় এইচডি রে করতে এই ফোনটাতে মিস করে না, সেটা আমরা এক্সট্রিম লেভেলে লো লাইটেও টেস্ট করে দেখেছি, খুবই সুন্দর ব্যাকগ্রাউন্ড বোকে ক্রিয়েট করেছে সেই সময়েও, এবং রাত্রের বেলাও ইমেজের ভিতরে লাইট কন্ডিশন থেকে শুরু করে ইমেজের কালার টোন, ফেস টোন সবই অ্যাকুরেটভাবে ফুটিয়ে তুলছিল। এক কথায় ইমেজগুলোকে ওই তো দিনের মতোই সুন্দর লাগছিল। বলা যায় 40,000 টাকা প্রাইস রেঞ্জে যদি আপনি পারফেক্ট পোর্ট্রেট ইমেজ তুলতে চান তাহলে এই ফোনটাই আমার কাছে এখনো পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। পোর্ট্রেটের বাইরে যে যারা এই ফোনটা দিয়ে ফটোগ্রাফি করবেন তাদের জন্য বলি এখানে 3টা ক্যামেরা কিন্তু 3 রকম মেগাপিক্সেল, বাট আমি যদি বলি এখানে ডাইনামিক রেঞ্জ বা কালার টোন সেটা অ্যাকুরেট রাখার চেষ্টা করা হয়েছে। মেইন সেন্সরে খুবই ভালো ডাইনামিক রেঞ্জ দিতে পারে, কর্নার টু কর্নার ইমেজের ভেতরে লাইট ব্যালেন্স থেকে শুরু করে শার্পনেস খুবই ভালো পাওয়া যাচ্ছিল। আলট্রা ওয়াইডে কিছুটা বুস্টেড টাইপের কালার দেয়, এবং এখানে যে 3x অপটিক্যাল জুম রয়েছে যেটা কিনা 10 মেগাপিক্সেল, সেখানে আবার কালারটাকে কিছুটা ওয়াশড আউট করে ফেলে, মানে একটু সাদাটে টাইপের করে তোলে। বাট 3টা ক্যামেরার ছবি যখন পাশাপাশি রাখা হবে তখন কিন্তু পার্থক্য খুব একটা বোঝা যায় না ইমেজের ভিতরে। সো এই ব্যাপারটা ভালো লেগেছে। ইমেজ সেন্সরে মেগাপিক্সেল ভিন্ন হলেও ছবির মান একই রাখার চেষ্টা করা হয়েছে। সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করা যায় এই ফোনটা দিয়ে। আমি শুরুতে বলেছিলাম ফটোগ্রাফির মতো ভাই বেস্ট আউটপুটটা আপনারা ভিডিওগ্রাফিতেও পাবেন, যেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ওয়াইস রয়েছে, যথেষ্ট স্টেবল ভিডিও দিতে পারে, এবং সেই সাথে এর এক্সপোজার আমরা ডিরেক্ট ভাই রোদ্রের ভিতরে শুট করেছি। এক্সপোজার এবং ডাইনামিক রেঞ্জ খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছিল, ইমেজের মতো কর্নার টু কর্নার ইমেজের লাইটগুলোকে ব্যালেন্স করে, এবং ব্যাকগ্রাউন্ডে যত বেশি লাইট থাকুক না কেন খুব সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তুলছিল। ভিডিওর মান ভালো ছিল, তবে যখন আপনি একটা সেন্সরে স্থির থাকবেন, ভিডিও করতে করতে যখন দেখবেন আপনি 0.5x থেকে অনে যাচ্ছেন একটা ধাক্কা খাচ্ছে, আবার যখন 3x এ যাচ্ছেন আরেকটা ধাক্কা খাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু নোটিস করার মতো, এবং ভিডিওর মধ্যে যদি এরকম হয় তাহলে দেখতেও কিন্তু খারাপ লাগে। তবে টেলিফটোতেও ওয়াইজ দারুণ কাজ করেছে, সেখানেও বেশ ডিটেলফুল ভিডিও পাওয়া যাচ্ছিল, এবং মেইন সেন্সরে তো পাওয়া যাচ্ছিলই, তবে আলট্রা ওয়াইডে অতটাও ডিটেল ভিডিও কোয়ালিটি দিতে পারে না। সমস্যাটা হইলো সেন্সর যখন পাল্টায় সেটা স্মুথ হয় না, যদি স্মুথ হয় তাহলে ভিডিওটা দেখতে আরও ভালো লাগে। সো এই স্মার্টফোনটা যেমন ফটোগ্রাফিতে আপনি ব্যবহার করতে পারবেন, ভিডিওগ্রাফিতেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনাদের বুঝতে যাতে আরেকটু সুবিধা হয় তাই এর থেকে একটু বেশি প্রাইসে Realme 13 Pro Plus আনঅফিশিয়াল কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে। সো দুইটা ফোনের ভিডিও আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি, আপনারাই যাচাই করুন যে কোন ফোনের ভিডিও কোয়ালিটি কেমন দিতে পারে। স্লোমো ভিডিও শুট করা যায় ফুল এইচডি 120 fps এবং 720p গেলে fps বাড়বে, তবে ফুল এইচডি নিচে নামলে গুণে মানে ভালো একেবারেই থাকে না। মোটামুটি রকমের ফুল এইচডি রেজলিউশনে স্লোমো ভিডিও শুট করা যায় এই ফোনটা দিয়ে। 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলেই ম্যাক্রো ছবি তোলা যায়, আর 13 মেগাপিক্সেলের যেমন রেজলিউশন দেয় ওই রকমই হ্যাঁ ম্যাক্রোতে আপনি ভালো ডিটেল পাবেন। 13 মেগাপিক্সেল হিসাবে কালার টালার ঠিক রেখেছে, ক্লোজ আপ শটগুলো ভালো নেওয়া যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল, ডিটেল ফুল ছিল। 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে, ওয়াইড সেলফি তোলা যায়, গ্রুপ সেলফিতে ভালো পারফর্ম করেছে, সেলফিতে ভাই হতাশ করেনি। রেয়ার ক্যামেরার মতোই ফ্রন্ট ক্যামেরায় দারুণ ছবি তোলা যাচ্ছিল, এবং যথেষ্ট শার্প অ্যান্ড ডিটেল ছিল ইমেজের ভিতরে। লো লাইটে কিছুটা শাটার ল্যাগ রয়েছে, মানে হাত যদি ধরে না রেখে ছবি তুলেন ইমেজ একটু ঘোলা হয়ে যাওয়ার সুযোগটা এখানে থাকছেই। তাছাড়া ইমেজ একটু সাদাটে টাইপের দেয়, হ্যাঁ ওয়াশড আউট করে না কোনো জায়গায়, কিন্তু সাদা সাদা ভাব আসে, মানে কালারটাকে বুস্ট করে না। ফ্রন্ট ক্যামেরাতেও 4K 30 fps ভিডিও শুট করা যায়, আর এখানেও ভিডিওর মান ভালো ছিল। আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা 4K 30 fps শুট হচ্ছে, এবং EIS-টা অন করা আছে, যে কারণে একটু ক্লোজ থেকে মনে হচ্ছে ভিডিওটা শুট করা লাগছে। হাতটাকে এইভাবে ধরলে ফিল্ড অফ ভিউটা ওয়াইড পাওয়া যাচ্ছে অনেক। সো 4K 30 fps ভিডিও কোয়ালিটি ঠিক এইরকম পাওয়া যাবে, যদিও আমার কাছে মনে হয়েছে কিছুটা কালারটাকে পুশ করে ভাইব্রেন্ট করে দিচ্ছে। এই ব্যাপারটা আফটার এডিটিংয়ে অতটাও ঠিক করা যায় না যদি ভিডিও শুটের সময় কালারটাকে পুশ করে দেয়। সো সেই সাথে আপনারা ফ্রন্ট ক্যামেরা সাউন্ড কোয়ালিটিও শুনে নিতে পারেন। মোটামুটি শার্প ভালোই লাগছে ভিডিও, একেবারে খারাপ বলা যাচ্ছে না এই বাজেটে। ক্যামেরাতে তো বেস্ট, এবার পারফরমেন্সে কি? 8256GB UFS 2.2 টাইপ স্টোরেজ, অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে 5টা, যেখানে অ্যান্ড্রয়েড 14 ব্যবহার করা হয়েছে, HD7 Gen 1 এই ভার্সন SoC। প্রথমে ভাই ওএস নিয়ে, মোটোর নিজস্ব কোনো ওএস নেই, আমরা অনেকেই জানি তারা কাস্টম ওএস ব্যবহার করে না, মানে অ্যান্ড্রয়েডটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজেদের কিছু সেটিংস এর ভিতরে ঢুকিয়ে দেয়। সে কারণে অনেকটাই স্টক অ্যান্ড্রয়েডের ফিল আপনি পাবেন, হাবিজাবি ঝামেলা নেই, ইউআই এর ভিতরে থার্ড পার্টি অ্যাপের দেখা নেই, ব্লুটুথ নেই, খুব একটা সেটিংস আবল তাবল নেই, একদমই নিট অ্যান্ড ক্লিন একটা ইউআই এক্সপিরিয়েন্স এখান থেকে নেওয়া যাবে। Geekbench 6 এ সিঙ্গেল করে এই ফোন স্কোর করেছে 1084 অ্যান্ড মাল্টি করে 2965। সিপিইউ স্ট্রেস টেস্টে আমরা 5 মিনিটের টেস্টে রেজাল্ট পেয়েছি 88%। এই ফোন দিয়ে গেম খেলা যাবে? হ্যাঁ গেম খেলতে পারবেন। পাবজি গেম লাখ টাকার ফোনেও ল্যাগ দেয়, এই ফোনেও ল্যাগ দিয়েছে লং টাইম গেম খেলার পরে। লং টাইম গেম খেললে ফোন গরমও হয়ে যাচ্ছিল,
পিছন এরিয়াটা এবং স্ক্রিনের উপরের এরিয়াটা কিছুটা গরম ফিল করা যায়, যেহেতু মেটাল বডি হাতের এই জায়গাটাইও কিছুটা গরম আপনি ফিল করতে পারবেন। তবে কিনা লং টাইম গেমিংয়ে আহামরি যে ল্যাগ দিচ্ছিল, পারফরমেন্সে অনেক বেশি ড্রপ করছিল এমন না, স্মুথ একটা গেমিং এক্সপিরিয়েন্স সেখান থেকে পাবেন। বিশেষ করে ফ্রি ফায়ার খুব ভালো চলেছে, অ্যাসফাল্ট 9ও ভালো চলেছে, সেই সাথে ই ফুটবল যারা পছন্দ করেন সেই গেমটাও এই ফোনে বেশ ভালোভাবে খেলতে পারবেন। 8GB র্যাম রয়েছে, র্যাম ম্যানেজমেন্ট ভালো ছিল। ডে টু ডে টাস্কে 8GB র্যাম এই ফোনের জন্য ভাই এনাফ, কেননা ইউআইয়ের ভেতরে তো থার্ড পার্টি ঝামেলা নেই, সেগুলো র্যামটাকে খাচ্ছে না। সো সব র্যাম যাচ্ছে আপনার ইউজের উপরে। 8টা-10টা অ্যাপ দিয়ে আমরা মাল্টিটাস্কিং করেছি, লং টাইম অ্যাপগুলোকে ধরেও রাখতে পারছিল। বেটার একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি ব্যবহার করে, শুধুমাত্র এর ইউআইটা ভালো থাকার কারণে। সো আমি এতটুকু বলতে পারি, এই ফোনে আপনি ডে টু ডে টাস্কে যাই করেন না কেন, একটু গেম খেলছেন, মুভি দেখছেন, ব্রাউজিং করছেন, ফেসবুক চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, সকল ক্ষেত্রে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমও ছিল বেশ ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ। অ্যাপ ইনস্টল থেকে শুরু করে আনইনস্টল সব জায়গায় আপনি বেটার স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। 5000 mAh ব্যাটারির ফোন এটা, 68 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, সেই সাথে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড। 1 থেকে 1.5 দিন এই ব্যাটারিটা খুব দারুণভাবে ব্যাকআপ দিতে পারে এবং লং টাইম ইউজে তারা 7 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পাবেন। তবে এই ফোনের পারফরমেন্সের দিক থেকে ব্যাটারি ব্যাকআপটা কিন্তু ভালোই পাওয়া যাচ্ছিল। আর বাকি যে দিকগুলো, যেমন ওয়াইফাই 6 রয়েছে, ওয়াইফাই আমরা এক্সপিরিয়েন্স করেছি খুব ভালো রেঞ্জ দিতে পারে, রেগুলার আমরা স্মার্টফোনে যেমন পেয়েছি তেমনই, কোনো ধরনের সমস্যা করেনি। কোয়ালিটিও ভালো ছিল। 5G রয়েছে, বাট আমরা 5G এক্সপিরিয়েন্স করতে পারি নাই, 4G পর্যন্ত লিমিট ছিলাম এবং এনএফসিও থাকছে এই ফোনে, ব্লুটুথ থাকছে 5.2। এখন ভাই এটা যেহেতু আনঅফিশিয়াল ফোন, যে কোনো সময় দাম বাড়তে পারে কমতে পারে, আপনারা আপডেট প্রাইস এমকে মোবাইল পয়েন্ট থেকে জানতে পারবেন। তো এটা 40 রেঞ্জের একটা ডিভাইস হিসাবে আমি ধরলাম। তো এই রেঞ্জের একটা ডিভাইসে দেখেন পারফরমেন্স খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, কিন্তু সেইটাকে ব্যালেন্স রেখে আবার ডিসপ্লে ভালো মানের দেওয়া হয়েছে, ক্যামেরাও ভালো মানের দেওয়া হয়েছে, IP68 রেটিং রয়েছে, মেটাল ফ্রেম রয়েছে, ওয়্যারলেস চার্জিং সুবিধাও দেওয়া হয়েছে, সেই সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জিংও দেওয়া হচ্ছে। সো একটা গুড প্যাকেজ। কিন্তু আপনি যদি এই রেঞ্জের কোনো একটা ডিভাইস কিনতে চান, তো দেখবেন ক্যামেরা খুব বেশি ভালো তো ডিসপ্লে খারাপ হয়ে যাচ্ছে, ডিসপ্লে খুব বেশি ভালো তো পারফরমেন্সে আরও দুর্বল হয়ে যাচ্ছে। সো এই যে একটা ব্যালেন্সড ফোন, এরকম কিন্তু খুব একটা পাওয়া যায় না। আমি ফোনটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স করেছি, ব্যবহার করেছি, আমাদের স্টুডিওতে অনেকেই ব্যবহার করেছে, সবার একটাই মতামত এই রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে যে কারোর জন্য যারা এরকম ব্যালেন্সড একটা ডিভাইস খুঁজছেন। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, যাতে করে ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো সব স্মার্টফোনের রিভিউ আপনাদের সামনে আনতে পারি। আল্লাহ হাফেজ।